আমি আবার পার্থদার কাছে আসবো। অশোক ভট্টাচার্যের দাঁড়ানো নিঃসন্দেহে একটা এজ দেবে এই ইলেকশনে, কিন্তু অশোকবাবু আগেও হেরেছেন বিপক্ষের কাছে, শিষ্যের কাছেই তিনি হেরে গিয়েছেন। এটা যেমন ঠিক, আবার এটাও ঠিক যে আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন আজও একজন কাউন্সিলর, আপনাদের কাউন্সিলর, তিনি দীপায়ন রায়, তিনি জয়েন করেছেন তৃণমূল কংগ্রেসে। সুতরাং সংগঠন যদি ধরে না রাখা যায়, দলটা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, একদম ছাড়খাড় হয়ে যায়, সেখানে একা অশোক ভট্টাচার্যের কিছু করার নেই। না, সে তো নেই। আপনি যেরকম অশোক ভট্টাচার্য হেরেছেন বললেন, অশোক ভট্টাচার্য যতবার বিধানসভায় জিতেছেন শিলিগুড়ির, স্বাধীনতার পর থেকে কোনো বিধায়ক জেতেননি, এবং একই সাথে বিধায়ক এবং মেয়র। এবার পরিবর্তিত পরিস্থিতিতেই বামেরা নতুন করে শক্তি অর্জনের চেষ্টা করছে। তো সেখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যার যেখানে যাওয়ার নিশ্চয়ই চলে যেতে পারেন। আমি এবার এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে বিজেপি এবং তৃণমূল, আসলে তৃণমূল তো রাজ্য জুড়েই বলেছেন যে আমাদের ডাবল ইঞ্জিন চাই, অর্থাৎ ওরা রাজ্যে সরকার আছেন বলে ওরা পৌরসভা চান, ওরা পঞ্চায়েত চান, তা নাহলে উন্নয়ন ঠিক হয় না। আমি বলছি যে এই মডেলটাকে যদি ব্রেক করতে হয়, কারণ বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছেন মানুষ, সেটা শিলিগুড়িতেও জিতিয়েছেন, অন্যত্রও জিতিয়েছেন। আপনি দেখুন জেতার পর বিজেপি বিধায়করা দলে দলে লাইন দিয়ে তৃণমূল ভবনের সামনে ওয়াশিং মেশিনে হাত ধোয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। ফলে এই যদি মানুষের অবস্থা হয় যে তৃণমূল বিরোধী ভোট হিসেবে বিজেপিকে দিয়েছিল এবং বিজেপি সেই ভোট রাখতে পারছে না, আপনি শঙ্কর ঘোষের যাওয়াটা কিভাবে ব্যাখ্যা করবেন পার্থদা? এবার এই কারণে আমার বলছি যে শঙ্কর ভৌমিক চলে গেছেন। শঙ্কর ভৌমিক বামপন্থী কর্মী ছিলেন এক সময়, শঙ্কর ভৌমিকের মনে হচ্ছে তিনি গেছেন। এবার আমার কথা হচ্ছে যে মানুষকে ঠিক করতে দিন। জেনারেলি মানুষ রাজ্যের তারা বিজেপির থেকে মুখ ঘোরাচ্ছেন কিনা সেটা বুঝবেন, তাহলে শঙ্কর ঘোষের কেন্দ্র শিলিগুড়িও সেটা কোনো ব্যতিক্রমী জায়গা হবে না। কারণ শিলিগুড়িতে বিধানসভা ভোটের আগেও যদি দলটাই, যদি সংগঠনটাই বিদায়ী মেয়ররা চলে যাচ্ছেন, সংগঠনটা ওখানে দুর্বল, সার্বিকভাবে গোটা রাজ্যে যে চেহারা, সেখানে একা অশোক ভট্টাচার্যকে সামনে দাঁড় করে কতটা আপনারা গেইন করতে পারবেন, কি আশা রাখছেন? আপনার প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে। আপনি তো একটু আগে আমাকে জিজ্ঞেস করছিলেন রেড ভলান্টিয়ার্সদের যে গ্লোরিয়াস রোল। আচ্ছা, আপনি কি মনে করেন যে শিলিগুড়িতে রেড ভলান্টিয়ার্স আর অ্যাবসেন্ট, এবং ওখানে যারা প্রার্থী হচ্ছেন তারা রেড ভলান্টিয়ারই কাজ করছেন? মূলত দক্ষিণ কলকাতা সীমাবদ্ধ রেড ভলান্টিয়ার্সদের অ্যাক্টিভিটি, এটা তো কলকাতাতেই আছে, শিলিগুড়িতে অনেক। আমি আপনাকে বলতে পারি শিলিগুড়ি থেকে মেদিনীপুর পর্যন্ত আপনি যদি যান, তাহলে শ্রমজীবী ক্যান্টিন, কিচেন, রেড ভলান্টিয়ার্স কাঁধে অক্সিজেন নিয়ে দৌড়েছে মানুষকে হাসপাতালে নিয়ে গেছে। ওখানেও ভরসা সেই রেড ভলান্টিয়ার। অশোক ভট্টাচার্য রেড ভলান্টিয়ার। আমি একদম কথা বলছি, প্রথমে ক্লিয়ার করতে হবে একটা ঘটনা। একটা স্কুলে পাড়ার ছেলেরা এসে বলেছে আমরা একটু স্কুলটা স্যানিটাইজ করে দেবো। হেডমাস্টার বলছে ওকে, পিঠে কাঁধে চাপিয়ে স্যানিটাইজারের সঙ্গে লাল পতাকা নিয়ে ঘুরে স্যানিটাইজ করেছে। রেড ভলান্টিয়ার যে কাজ করেছে, সব বাজে কথা বলে লাভ। কোহিনূর, মানুষের পাশে দাঁড়ানোটাকে অন্তত সম্মান করা উচিত। সে লাল পতাকা নিয়ে দাঁড়ায়, কালো পতাকা নিয়ে দাঁড়ায়, পাশে দাঁড়িয়ে কেউ যদি করোনা কালে পিঠে সিলিন্ডার নিয়ে মানুষের বাড়ি পৌঁছানো যায়, তিরঙ্গা পতাকা বেশ তো, কিন্তু একা তৃণমূলই করেছে, এই দাবিটাকে অধ্যত্ত নয়। কিন্তু আমি এই জায়গাটা বলছি যে তৃণমূল কংগ্রেস যদি করে থাকে, কিন্তু তৃণমূল কংগ্রেস পিঠের অক্সিজেন সিলিন্ডারে তিরঙ্গা পতাকা জড়ায়নি। সেকেন্ডলি আপনি পুরো সেন্টেন্সটা কমপ্লিট করুন। ভোটটা আমার কথা হচ্ছে লুট করেছে ত্রাণ হয়ে যাচ্ছে। আপনি বলছেন সেকেন্ড পজিশনে আসার জন্য ফার্স্ট পজিশনটা তৃণমূল কংগ্রেস, সেটা আপনাদের ব্যাখ্যা, আমার দায় নিচে ব্যাখ্যা দেওয়া। আমি আসি পারতাম না, কিন্তু আরো আমি দুজনের বক্তব্য শোনাই। এই শিলিগুড়িতে আবার নতুন করে বাম এবং কংগ্রেসের জোট হাতে হাত নিয়ে নির্বাচনে লড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আবার সেখানে জোট। শুনুন। আমরা এবার কংগ্রেস যে 4টি আসনে গতবার বিজয়ী হয়েছিল, আমরা ঘোষণা করেছি যে আসন সমঝোতার চেহারাটা যাই হোক, এই 4টি আসনে আমাদের প্রাথমিক এটা সিদ্ধান্ত, এই 4টি আসনে আমরা প্রার্থী দেব না বামফ্রন্টগতভাবে, যেহেতু এটা কংগ্রেসের জেতা আসন। আরও কয়েকটি আসনে যেখানে আমাদের মনে হয়েছে যে ভোট কাটাকাটিতে বিজেপি বা তৃণমূল লাভবান হতে পারে, সেখানে আমাদের লিস্ট দেখলে পরে আপনারা বুঝবেন যে আমরা সেখানে জায়গাটা এখনো ফাঁকা রেখেছি। আমরা বলেছি পরে ঘোষণা করা হবে। আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু আসন সমঝোতা এখনো অসম্পূর্ণ থাকলো। আমরা আবার বসবো, আমাদের দলীয় নেতৃত্বের সাথে আমরা কালকে বসছি, কিন্তু আসন সমঝোতাটা অসম্পূর্ণ থেকে গেল, এখনো সম্পূর্ণ হয়নি। আমাদের আসনের দাবি আছে 14-15টা, যেটা নিয়ে আমাদের সঙ্গে করুণা পার্থদাসী একই স্ক্রিপ্ট না। আমি বলছি যে মডেলটা কলকাতা শহরে অ্যাকসেপ্টেড হলো, আপনি দেখালেন
যে যেখানে দাঁড়িয়ে বামেরা আলাদা লড়লো, কংগ্রেস লড়লো, বামেরা বেশ কিছু আসন ছেড়ে দিল যেখানে তাদের শক্তি নেই, কংগ্রেস লড়লো, এই গোটা ঘটনাটার মধ্যে দিয়ে বামপন্থীদের ভোট বাড়লো প্রচুর, কংগ্রেসেরও ভোট বাড়লো। তাহলে আপনি কোন মডেলটা ভালো বলবেন? ইনফ্যাক্ট শিলিগুড়িতে তো সেই মডেলটা আমার তো ভালো খারাপ বলার দায় নেই পাত্রদা, আপনারাই তো বলছেন, আপনারাই তো আলোচনা করছেন। আমরা তো বলছি যে সেই কারণে যে কনক্রিট সিচুয়েশনটার উপর দাঁড়িয়ে শিলিগুড়িতে দাঁড়িয়ে শিলিগুড়ির মডেল ঠিক হবে, কলকাতায় দাঁড়িয়ে কলকাতার মডেল ঠিক হবে, কিন্তু ব্রড আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু এটা একটা হাস্যকর জায়গা চলে যাচ্ছে না, আপনাদের এই আসন সমঝোতাই 3 মাস ধরে আলোচনা হয়, সিদ্ধান্ত হয় না। আমার হাসি পাচ্ছে, আমার কিন্তু হাসি পাচ্ছে না। ইলেকশনের 10 দিন আগে ফাইনাল হয়, তখন আর কার্যকরী হয় না। কনক্রিট সিচুয়েশন ডিমান্ড করছে কনক্রিট সলিউশন। আপনি যেরকম বলছেন একটা এক্সটেম্পর কোনোদিন হয় না ইলেকশনে, অর্থাৎ আমি বসে দিলাম যে স্টুডিও থেকে যে ইহাই হইবে সর্বসত্য, এরকম ভাবে হয় না ইলেকশন। ইলেকশন কনক্রিট স্থানীয় সিচুয়েশনের উপর দাঁড়িয়ে আসন ছাড়া জোট সবটাই ঠিক হয়। ফলে এর মধ্যে আমার হাসির কোনো উপাদান নেই, এর মধ্যে সবচেয়ে সিরিয়াস উপাদান ইলেকশন লড়ার। বাংলার মানুষ আবার দেখছে সেই জোটের ভাবনা, বাম কংগ্রেস সেই জোটের আবার জোটের পাকে আটকে গেছে জোট। আমরা এদিকে অবশ্যই নজর রাখবো। তবে এরপর মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কড়া ভাষায় আজ গঙ্গাসাগরকে দুয়োরানির মতো ট্রিটমেন্ট করে কেন্দ্র, কোনো টাকা দেয় না, সব টাকা যায় কুম্ভে। দেখাবো ব্রেকের পর যে অভিযোগ করেছেন মমতা। 2 মিনিট কোথাও যাবেন না।